আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দ্য ভয়েস অফ চট্টগ্রামের পক্ষ থেকে এ প্রথমবারের মতো লাইভে আসলাম। যদিও এর আগে আমরা টেস্ট বেসিসে একবার লাইভে এসেছিলাম। কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একটা লাইভে আসলাম। আপনারা জানেন আজকে আমাদের ১০,০০০ ফলোয়ার পরিপূর্ণ হলো। ইতিমধ্যেই আমরা প্রতিদিনেই আমাদের এলাকা এবং বিশেষ করে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে বিভিন্ন সামাজিক উদ্যোক্তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। হুম, আরো ভিন্নধর্মী অনেকগুলা উদ্যোগ আমাদের রয়েছে। সামনে হয়তো আপনারা দেখতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন ক্যাপিটাল বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির হিরু ভাই। আহমেদ কবির হিরু ভাই, টিবিসি স্টুডিওতে আপনাকে স্বাগতম। জি, আপনাকেও স্বাগতম এবং সকল দর্শকবৃন্দ যারা দা ভয়েস অফ চট্টগ্রামে দেখতেছেন, শুনতেছেন, সকল দর্শককে আজকে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করতেছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। তাদের চেতনা যেন আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করতেছি। হ্যাঁ, ধন্যবাদ। আহমেদ কবির হিরু ভাইকে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। তো আমরা তো মিডিয়ার সৌজন্যে জানতে পেরেছি যে আপনি ৫০ থানা ৭ নং পশ্চিম ধুলেশ্বর ওয়ার্ডের সিটিজেন ফোরামের সেক্রেটারি হিসেবে আছেন দায়িত্বপ্রাপ্ত। তো সেই হিসেবে আসলে এলাকা নিয়ে নিশ্চয়ই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিশ্চয়ই আপনি সজাগ আছেন। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনায় যাব। তার আগে আমরা আজকে যে ১ বছর যে পূর্ণ হলো, সেই বিষয় নিয়ে একটা আলোচনা করতে চাই। তো যদি আমরা ১ বছর আগে ফেরত যাই, তাহলে আজকের এই দিনে আপনার অনুভূতিটা কেমন ছিল? যদি একটু জানাতেন। ১ বছর আগে আজকের এই দিনের অনুভূতি আসলে অত্যন্ত করুণ, বেদনাদায়ক। কারণ তখন সময়টা ছিল আমাদের স্বাধীন দেশ হলো, একটা কথা আছে, অরক্ষিত স্বাধীনতা, পরাধীনতা। দেশ স্বাধীন হলো, আমরা পরাধীন হিসেবে বাস করতাম। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। স্বৈরাচারী সরকার, স্বৈরতন্ত্রের সর্বোচ্চ যেটা ব্যবহার, দেশের মধ্যে ব্যবহার, স্বাধীন কোনো বাকশক্তি ছিল না, স্বাধীন কোনো চেতনা ছিল না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। তো অত্যন্ত মানে জেল জুলুমের মতো আমরা, মানে দেশের জেলের ভিতর না থাকলেও জেলের খাঁচার বাইরেও আমরা জেলের মতো জীবনযাপন করতাম অত্যন্ত কঠিন ভাবে। তো আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ যে ৫ই অগাস্টের মধ্য দিয়ে, স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সুন্দর দেশ পতাকা পেয়েছি, স্বাধীনভাবে ঘুরতে পারতেছি। তো এই যে স্বাধীনতার আগের ১ বছর অত্যন্ত করুণা, আজকে যতটুক আনন্দ তার চেয়ে শতগুণ বেদনা ছিল আজকের ১ বছর আগের আমাদের জীবনযাপন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা দিয়েছে, স্বাধীনভাবে চলতে ফিরতে খেতে পারতেছি আমরা। শুকরিয়া আল্লাহ দরবারে। হ্যাঁ, তবে আমরা একটু খোলামেলা আলোচনা করব। হিরু ভাই, আহমদ কবির হিরু ভাই। কারণ আমরা অতিমাত্রায় ফর্মালিটি মেইনটেইন করতে গেলে হয়তো আমরা সবার মনের মতো কথা বলতে পারব না। আমরা একটু উম আমরা ফ্রিলি আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে ৫ তারিখের পর, অর্থাৎ ৫ তারিখ তো স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেন। কিন্তু এর পরে সরকার গঠনের ২-১ দিন যে মাঝখান দিয়ে ছিল, এই দিনটাকে আপনার কেমন মনে হয়েছিল? অর্থাৎ অর্থাৎ স স্বৈরশাসকের পতন এবং ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করার আগ মুহূর্তে এই যে ২-৩ দিন সময় ছিল, এই সময়টা আপনি কেমন ফিল করছিলেন তখন? আসলে সত্যি কথা বলতে কি, এই ৩ দিনের ৭২ ঘন্টার মধ্যে স্বাভাবিক নিয়মে যে আমরা ২৪ ঘন্টা, আমার মিনিমাম ৮ ঘন্টা করে যে ২৪ ঘন্টা ঘুমানোর কথা, আমার মনে হয় আমার ১২ ঘন্টা ঘুম হয় নাই। আসলে টেনশনে ছিলাম অত্যন্ত। একটা স্বাধীনতা অর্জন করছি ৫ই অগস্টের মধ্য দিয়ে। কিন্তু এর পরবর্তী সময়টা, বাংলাদেশটা আমরা কিভাবে গঠন করব, কে আসতেছে, কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ মানচিত্র, ভবিষ্যৎ গড়ারা কোন দিকে যাচ্ছে, আসলে কি সেনাবাহিনী দেশ পরিচালনা করবে, নাকি একটা জাতীয় ঐক্যমতের সরকার আসবে,
নাকি ইন্টারিম গভর্নমেন্ট আসবে, তখন আসলে বুঝতে পারতেছিলাম না। তো তখন এই 3 দিন সময়টা অত্যন্ত টেনশন, চিন্তিত, বিস্মিত, হতাশাগ্রস্ত ছিলাম। যে সরকার দেশ আগামী দিন কিভাবে পরিচালিত হবে, কার নেতৃত্বে পরিচালিত হবে, কে পরিচালনা করবে। একটা শাসনকে, একটা স্বৈর শাসককে নিজের রক্তকে রক্ত বিলীন করে দিয়ে অসংখ্য শহীদের বিনিময়ে একটা স্বাধীন একটা স্বৈর শাসককে পতন মধ্য দিয়ে কি নতুন কোনো আবার স্বৈর শাসক আসতেছে কিনা, কি ধরনের সরকার আসতেছে, এই টেনশনে আসলে এই 3টা দিন অত্যন্ত কঠিন সময় গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, 3 দিন পর হলো আমরা ডক্টর ইউনূসের মতো একটা বিশ্ববরণ্য ব্যক্তিকে পেয়েছি। শুকরিয়া, তার নেতৃত্বে বাংলাদেশ আজ পর্যন্ত অত্যন্ত সুন্দর করে ভালো করে যাচ্ছে। এই যে উনি আসা পর্যন্ত আমরা মানে কিছুটা বুঝতে পেরেছি যে উনি আসবে, বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন মাধ্যমে, রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে আশান্বিত হয়েছিলাম। কিন্তু তারপরও আশার মধ্যে হতাশার ভাগ ছিল যে আসলে কি হচ্ছে। নতুন বিপ্লবী একটা সরকার, নতুন একটা বিপ্লবী চেতনা, নতুন একটা বিপ্লব উদ্বুদ্ধ হয়েছে, রিভলিউশন হয়েছে। এই নতুন রিভলিউটেড কান্ট্রিতে আসলে কে আসতেছে, কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে অত্যন্ত অস্থির ছিলাম, বিস্মিত ছিলাম, চিন্তিত ছিলাম, হতাশাগ্রস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিকে দিয়ে দেশ আসছে, দেশ পরিচালনা করতেছে। আল্লাহ দরবারে শুকরিয়া। এর পরবর্তী যখন শুনতে পারলাম যে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হবে, তখন আশ্বস্ত হয়েছিলাম, চিন্তামুক্ত হয়েছিলাম, শঙ্কামুক্ত হয়েছিলাম। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আপনি নিজে একজন বিজনেসম্যান। যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন করা হলো, তখন অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি অন্যতম একটা আশা ছিল যে দেশ অর্থনৈতিকভাবে একটা স্থিতিশীল অবস্থায় ফিরবে। তো আপনি এই দৃষ্টিতে কিভাবে দেখলেন যে আসলে কি আমরা ১ বছর পরে এসে কতটুকু স্থিতিশীল হতে পারলো? কতটুকু বা আমরা প্রাপ্তি থেকে অনেক দূরে আছি? এটা আপনার এনালাইসিস কি এই বিষয়ে? জি, ধন্যবাদ। আসলে সুন্দর একটা প্রশ্ন। আসলে দেখেন, একটা আফটার রিভলিউশন এর কান্ট্রিতে, ওয়ার্ল্ড এর মধ্যে আরো পৃথিবীতে যুগ যুগ ধরে অসংখ্য দেশ এই তো রিভলিউশন হয়েছে, উদ্বুত্তন পরবর্তী কিন্তু একটা দেশে অনেক দিকে ক্রাইসিস যায়। ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে এমন ইতিহাস রয়েছে, রিভলিউশন পরে কিন্তু দুর্ভিক্ষ হয়ে গেছে, মহামারী হয়েছে, এরকম অনেক ইতিহাস রয়েছে আমাদের পৃথিবীতে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদেরও আমাদেরও তো একটা ওই যে ও তখন যে বন্যা হলো সারা দেশে একটা বড় ধরনের হ্যাঁ, বন্যা হয়েছে। হ্যাঁ, সরকার আমি আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এই আফটার রিভলিউশন আমাদের দেশে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল অনেক ধরনের ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সহ এই অন্তর্বর্তী সরকার এটা অত্যন্ত শক্ত হাতে দেশের আপামর জনগোষ্ঠী, আপনি বলেন যে একটা বন্যা, বড় ধরনের একটা বন্যা, ইতিহাস বিকৃত একটা বন্যা হয়ে গেল, সমস্ত দেশের যে একটা স্বৈর শাসক সরকারকে পতন করার পর দেশের জনগণ এত আনন্দিত ছিল, তারা সমস্ত 18 কোটি মানুষ একত্রিত, আনন্দে ভরা একত্রিত হয়ে এই ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল এই ক্রাইসিস গুলোকে হ্যান্ডেল করছে। তারপর রিভলিউশন হওয়ার পরবর্তী দেশে যে ক্রাইসিস হওয়ার আমরা শঙ্কা করছিলাম, আমরা ব্যবসায়ী হ্যাঁ, মহল মনে করছিলাম যে একটা জি। হিরো ভাই, অর্থনীতির বিষয়টা আমরা ওনার কাছে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। সেই হিসেবে আমরা কতটুকু অগ্রগতি আহ, আপনি লক্ষ্য করতেন? সেটা আসলে লক্ষ্য, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে রেগুলেশনের পরে যেহেতু আমাদেরকে বুঝতে হবে যে দেশে একটা উদ্বুত্তন হয়েছে, একটা বিপ্লব সাধন হয়েছে। এই বিপ্লবের পর অনেক হানাহানি, মারামারি, অনেক কিছু ঘটনা ঘটছে। ঘটে যাওয়ার পরবর্তী এই ইকোনমিক এই যে একটা স্টেক ডাউন হয়ে গেছে, এটাকে রিকভারি করা একটা সময়ের ব্যাপার। এরপরও আজকে 1 বছরের মধ্যে যে দেশের রিজার্ভ, স্বৈরাচারী সরকার পতনের সময় দেশের রিজার্ভ ছিল 19 কোটি, হ্যাঁ, 19 বিলিয়ন ডলারে, আজকে সেটা 30 বিলিয়ন ডলারে পৌঁছেছে আলহামদুলিল্লাহ, 1 বছরের ব্যবধানে। আচ্ছা, দেশের যদি এই হিসাব করি, ইকোনমিক স্বৈরাচারী সরকার দেশটাকে তো জলাবিহীন জুড়িতে পরিণত করে দিয়েছিল। দেশের সমস্ত আর্থিক, দেশের ইকোনমিক মিরর যেকে বলা হয়, ব্যাংকিং ব্যবস্থা, পুরো ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে 5 লক্ষ, মোর দেন 5 লাখ কোটি থেকে বেশি টাকা দেশ থেকে পাচার করে ফেলছে। দেশের সমস্ত ব্যাংকের রিজার্ভ শেষ করে দিয়েছে, ব্যাংকে কোনো টাকা নেই। এই যে স্বৈরাচারী সমস্ত একদম আমলা থেকে, একজন পিয়ন থেকে শুরু করে মন্ত্রী, এমপি থেকে শুরু করে সমস্ত পুরো স্বৈরাচার শাসক দেশের সমস্ত টাকাগুলোকে পাচার করে ফেলছে। তাহলে এই ধরনের একটা বিশাল যে ঘাটতি হয়ে গেছে ইকোনমিতে, এই ঘাটতিটাকে
দেশের ইকোনমিক ব্যবস্থার মধ্যে ওইভাবে কিন্তু আমরা এখনো পাই নাই। আলহামদুলিল্লাহ, সেই তুলনায় বলবো যে ওই যে আমাদের ডক্টর ইউনূস সরকার, যেহেতু উনি ইকোনমিক্স এর স্টুডেন্ট, তিনি অত্যন্ত সুন্দর করে হ্যান্ডলিং করছে। যে ধরনের একটা মহামারী হওয়ার কথা ছিল, ইকোনমিক একটা স্টেক ডাউন হওয়ার কথা ছিল, এই ধরনের স্টেক ডাউন হয় নাই। আন্তর্জাতিক চাপের কারণে আসলে আমাদের কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং আমাদের কিছু পণ্যের দাম বাড়ছে। এগুলোকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে হ্যান্ডলিং করলে আশা করতেছি ইনশাআল্লাহ অতি সত্বর আমাদের এই বিষয়টা স্থিতাবস্থা বিরাজ করবে। অর্থাৎ আপনার আপনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি, অনেক বড় ধরনের অর্থনৈতিক ম্যাসাকার করতে পারতো, ওখান থেকে উনি জিনিসটাকে রক্ষা করছেন এবং এরপর এক্স্যাক্টলি, এই রক্ষা করাটাই হচ্ছে যে বড় অর্জন। এখন এটাকে ধরে রাখতে পারলে হয়তো সামনে যদি দুর্নীতি না হয় তাহলে এক্স্যাক্টলি, হয়তো আমরা এক্স্যাক্টলি। হ্যাঁ, একটা এটাকে আসলে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা, এখন আমার আমার যে কথাটা সেটা হচ্ছে, আপনি তো একদম বিজনেসম্যান, আপনি তো ৫ই আগস্টের আগেও বিজনেস করেছেন। এখন সেক্ষেত্রে জি, বিজনেসের সাথে, একটা বিজনেসের সাথে নিশ্চয়ই অনেকগুলো বিজনেস জড়িত। তো আপনি জি। জানেন সিন্ডিকেট একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে। তো সিন্ডিকেট ভাঙতে না পারাটা আসলে এই সরকারের একটা ব্যর্থতা হিসেবে ধরা হয়। কিন্তু এই পর্যায়ে এসে যে একটা রেভলিউশনের পর সিন্ডিকেটটা তো আরো অনেক সহজভাবে ভাঙার কথা ছিল। কিন্তু সিন্ডিকেটটা সে আশানুরূপভাবে কি ভাঙছে আসলে? নাকি এখনো সেই আগের অবস্থায় রয়ে গেছে? এটা কি মনে হয় আপনার? হ্যাঁ, এক্ষেত্রে সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে। সিন্ডিকেশন বাংলাদেশের ইকোনমিক ব্যবস্থার সাথে আসলে একটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, একটা দুঃখের চ্যাপ্টার, বেদনার একটা চ্যাপ্টার সিন্ডিকেট, যেটা থাকার কথা নয়। আসলে আমাদের দেশে রিভলিউশন হলো, স্বৈরাচারী সরকারের পতন হলো, কিন্তু দেখা যাচ্ছে যে পাশাপাশি নতুন যে আমাদের সরকার ব্যবস্থার মধ্যে অন্য যে একটা আমাদের গভর্নমেন্টের যে একটা স্টেক হোল্ডার, যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, এর মধ্যে একটা বড় রাজনৈতিক দলের যে আসলে একটা প্রভাব প্রতিপত্তি থাকার কারণে তাদের মধ্যে সিন্ডিকেশের ক্লোজ আমরা চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষ চেঞ্জ হয় নাই। আমাদের ওই প্রভাব, ওই একটা বড় ধরনের সংগঠনের ওই সিন্ডিকেশনটা থাকার কারণে কিন্তু আসলে এই সরকার কিন্তু এই সিন্ডিকেশনটা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করতে পারে নাই। সরকার বিভিন্নভাবে না, চেষ্টা এখানে করছে, এখানে করতেছে। আগে হিরো ভাই, আমি যদি একটু জিজ্ঞেস করি, সিন্ডিকেট তো চাইলেই তো সরকার ভাঙতে পারত। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা কি এমন যে উনারাও দেশের অর্থনীতির জন্য কোনো না কোনোভাবে অবদান রাখতেছেন। যার কারণে হয়তো ওইটা হুট করে এই জিনিসটা ভেঙে যেতে পারেনি। যেমন আমরা যতটুকু জানি যে অনেকেই হয়তো গুঞ্জন শোনা যায়। আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছি যে এস আলম যেহেতু অনেক ব্যাংকের ক্ষতি করেই গেছে সবাই বলে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে কি, চাইলেই সবগুলো ব্যাংক বন্ধ করে দিয়ে যাচ্ছে না। চাইলেই সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে না। তো এক্ষেত্রে কি আসলে অর্থনীতির কোনো একটা জটিল মারপ্যাচ আছে নিশ্চয়ই? যে না হলে সরকার তো চাইলেই সব সিন্ডিকেট ভেঙে দিতে পারত। এখন এখানে কি কেন পারবে না? মানে এটা কি হ্যাঁ, সেক্ষেত্রে তো কেউ সরকারকে বাধাগ্রস্ত তেমনটা করছে, বিষয়টা এরকম না। সরকার চাইলে জোর করে করতেও পারত। কিন্তু করলে নিশ্চয়ই এটা ইকোনমিতে একটা বড় ধরনের এফেক্ট করতো। এটা কি একটি ইস্যু কিনা? না, আমি বলি আসলে সিন্ডিকেটটা কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন রয়ে গেছে। যেমন মনে করেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের একটা দেশের গুরুত্বপূর্ণ নিউজের মধ্যে কয়েকটা নিউজ আমাদের আগে সরকারের আমল আসছিল, যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব শুধু কারণ বাজারের কাঁচা বাজার থেকে প্রতিদিন মোর দেন 1 কোটি টাকা আছে চাঁদা আদায় করতো। এই চাঁদাটা কিভাবে আদায় করতো? সিন্ডিকেশনের মাধ্যমে। অর্থাৎ একটা কাঁচামাল, একটা বগুড়া থেকে ঢাকা আসা পর্যন্ত, কারণ বাজারে ঢোকা পর্যন্ত এই এই দ্রব্যর মাল, এই পণ্যের দাম বগুড়ায় ছিল 20 টাকা। সেপর একটা মিষ্টি কুমড়ার দাম বা একটা বরবটির দাম, কারণ বাজারে আস্তে আস্তে এই মিষ্টি কুমড়া বা বরবটির দাম হয়ে যায় 50 থেকে 70 টাকা, 60 টাকা। মাঝখানে যে একটা সিন্ডিকেশন, প্রত্যেকে চাঁদা দিতে হচ্ছে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 3 টাকা, এই চাঁদা দিতে দিতে সিন্ডিকেশনকে চাঁদা দিতে দিতে এই দ্রব্যমূল্য মিডিয়াম ম্যানের কারণে দ্রব্যমূল্যটা দাম বেড়ে যাচ্ছে। এই সেম একইভাবে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেশনের মাধ্যমে, সিন্ডিকেশন মিনস হচ্ছে যে মিডিয়াম্যান, সিন্ডিকেশন মিন হচ্ছে মিডিয়াম্যান। ওরা এটা সিন্ডিকেট করে। যেমন মনে করেন আমাদের ভোক্তা অধিকার নিয়মিত বিভিন্ন ধরনের ওনাদের পরিচালনা করে থাকে। বিভিন্ন ধরনের কাঁচা বাজারে যায়, দেখে যে ডিমের দাম ওরা কিনে একরকম,
বিক্রি করে আরেক দাম, কিনে 5 টাকা বিক্রি করে 10 টাকা, যদিও 5% 10% যদি লাভ নেয় তাহলে 6 টাকা বিক্রি করার কথা। মাঝখানে এই দামটা ভেরিয়েশনটা বেশি কেন? সিন্ডিকেশনের কারণে। সিন্ডিকেশন মানে হচ্ছে যে মিডিয়াম্যান, হ্যাঁ, ওরা উইদাউট এনি ইনভেস্টমেন্ট ওরা একটা চাঁদা আদায় করে। চাঁদা আদায় করার কারণে দেখা যায় দ্রব্যমূল্য, যে কোনো দ্রব্যমূল্য, এটা আমি আপনার কাঁচা পাচা দিয়ে বুঝলাম, সমস্ত পণ্য, সব পণ্য ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে। সিন্ডিকেশনের মাধ্যমে দ্রব্যমূল্যটা বেড়ে তাহলে যাচ্ছে আর্টিফিশিয়ালি। এটার এটার সমাধানের গোড়াটা কোন জায়গায় হইতে পারে? তাহলে সরকার কোন জায়গায় কাজ করলে এটা এই জিনিসটা আরো সহজ? হ্যাঁ, এটা সমাধানের গোড়া হচ্ছে সরকার এই সিন্ডিকেশন গুলোকে আইডেন্টিফিকেশন করে এটা এগুলোকে মূলোচ্ছেদ। যেমন মনে করেন এটা আমাদের অনেকে অজুহাত দেয় যে এখন যদি সিন্ডিকেশনটা বাদ দিয়ে দেয়, কালকে দেখবেন যে বাজারে মুরগি থাকবে না, ডিম থাকবে না, ডিম বিক্রি করবে না। ওটাই বলতে চাইছিলাম, এক্স্যাক্টলি ওটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। তাহলে এটাও কি একটা সত্য কিনা? এটাও কি চিরসত্য কিনা? হ্যাঁ, এটার কিছুটা সত্যতা আছে। এটা ব্যর্থতা হচ্ছে যে এই জায়গায় যে আমি আসলে পার্সোনালি যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিনান্স এন্ড ব্যাংকিং চিরাং ইউনিভার্সিটি, ফিনান্সে আমরা ম্যাক্রো ইকোনমিক্সে, সামষ্টিক অর্থনীতিতে আমরা একটা পড়ছিলাম বাজার ব্যবস্থাপনা। এই বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে গভর্নমেন্ট ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে পণ্য যেখানে উৎপাদন হবে, উৎপাদনের প্রোডাকশন সেন্টার থেকে সরাসরি গভর্নমেন্টের ম্যানেজমেন্টে যদি সেল সেন্টারে নিয়ে আসতে পারে, যদি মিডল ম্যানরা যদি গভর্নমেন্টের পলিসি যদি না শুনে এই দাম নির্ধারণ করে দিবে, এভাবে যদি বিক্রি না করেন, তাহলে সরাসরি গভর্নমেন্টের প্রতিনিধির মাধ্যমে প্রোডাকশন সেন্টার থেকে সেল সেন্টারে নিয়ে আসবে। মাস্টার কোনো মিডলম্যান থাকবে না। গভর্নমেন্ট যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে প্রতিটা বিভাগীয় শহরে, প্রথমে জেলা শহরে নিবে, জেলা শহর থেকে উপজেলা স্টেপ বাই স্টেপ বৃদ্ধি করবে, যে প্রোডাকশন সেন্টার থেকে গভর্নমেন্ট প্রতি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে সেল সেন্টারে নিয়ে আসবে, মাঝখানে আর কেউ থাকবে না। যখন গভর্নমেন্ট এই বিষয়টা সরাসরি হ্যান্ডলিং করবে, তখন মানুষ বুঝতে পারবে যে না, আসলে এক্ষেত্রে তো আর কিছু করা যাচ্ছে না। তখন দেখবে যে আমার মনে হচ্ছে যেন এই বিষয়টা এই সিন্ডিকেশনটা কিছুটা কমানো যাবে। এটা একটা উপায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা আইডিয়া পেলাম। যদিও এই বিষয়গুলা সব জায়গায় আলোচনা হয়। এখন আমরা যদি আসি আপনার এলাকায়, আমি জানি আপনি ৫০ থানার অধীনে সিটিজেন ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য, সেক্রেটারি হিসেবে আছেন। তো এই যে চাঁদাবাজি এবং এই যে সিন্ডিকেট, এই বিষয়টা কি আপনার এলাকায় কি পরিমাণ আছে? এটা কি আপনি কি একটু কোনো অবজার্ভ করতে পেরেছেন এর মধ্যে? জি, যে অবজার্ভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি আসলে সিটিজেন ফোরাম ৫ থানার সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর থেকে, মনোনীত হওয়ার পর থেকে আসলে মাঠ পর্যায়ে দায়িত্বের খাতিরে মাঠ পর্যায়ে যখন যাই, বিভিন্ন ধরনের মাঠ থেকে যখন ফিডব্যাক আসে, কল আসে, যাই দেখি আমার এলাকায় না, সারা বাংলাদেশের মতো আমার এলাকায় কিন্তু চাঁদাবাজি, এই সিন্ডিকেশনটা কিন্তু এখনো বহাল তবিয়তে রয়েছে। আমরা চেষ্টা করতেছি এটা এটাকে রিমুভ করে দেওয়ার জন্য, কিন্তু আসলে এটা একটু কঠিন। এই জন্য আমি আপনাকে একটু রিয়েল সিনারির কথা বলি। আমার এলাকায় গত প্র্যাকটিক্যালি আমি যেটা ফেস করতেছি, যে চাঁদাবাজির এলাকার মানুষ চাঁদাবাজি করতেছে, কিশোর গ্যাং করতেছে। আমি আমার বিল্ডিং এ একজন সচেতন নাগরিক, তার সোসাইটিতে বাইরে থেকে ১০-১২ জন ছেলে এসে কিশোর গ্যাং করতেছে, চাঁদাবাজি করতেছে, মাস্তানি করতেছে, থাকতেছে। কিন্তু সচেতন সিটিজেনরা এই বিষয়টা, তাদেরকে কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ওরা চাইলে সম্মিলিতভাবে এটা রিমুভ করতে পারে, কিন্তু ওরা এই ক্ষেত্রে কোন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে না। তাদের কাছে যখন আমরা যাই, কেন নিচ্ছেন না, তারা বলতেছে এখন আমরা যদি সিদ্ধান্ত নিই, তারা আমার গড়কে, আমার পরিবার, আমার সন্তানদের উপর আঘাত থামবে, এই করবে সে করবে, তারা এই ভয়ভীতি। তো আমি তাদেরকে বললাম যে সন্ত্রাসী হচ্ছে ৫ জন, ১০ জন, ১৫ জন, আর আপনারা হচ্ছেন যে ২০০০, ৪০০০, ৫০০০। আপনারা যদি ১০ জন, ২০ জন, ১৫ জন যদি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এই ৫ জন চাঁদাবাজ কখনো সাহস করবে না। কিন্তু জনগণকে আমরা রুট লেভেলে জনগণের ভিতরে এটা কিন্তু বোঝানো যাচ্ছে না। তারা সন্ত্রাসীদের হাতে একটা চাকু, একটা ছুরি, একটা লাঠিকে ভয় পায় বেশি দেখা যাচ্ছে। তারা তাদের ঘরের সামনে চাঁদাবাজ, কিশোর গ্যাং, সন্ত্রাসীরা দিনের পর দিন অবস্থান করতেছে, কিন্তু এই সচেতন মহল একবারও থানাকেও বলে না, আমাদেরকেও বলে না। ওরা নিজেরা কোনো কাজ করে না। কেন করে না? বলে যে আমরা যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিই, তারা আমাদের উপর হামলা করবে, আমার সন্তান সন্ততির উপর হামলা করবে, এই করবে, ওই করবে। এই যে একটা ভয় ভীতি,
সমাজের মধ্যে, এটা কিন্তু এখনো কাটে উঠে নেই। এটা আমি বলবো এই সরকার সহ পুলিশ প্রশাসনের একটা চরম ব্যর্থতা, যেটা আমরা পরিলক্ষিত হচ্ছি। আমরা চেষ্টা করতেছি, আমরা এলাকায় এলাকায় যাচ্ছি সিটিজেন ফোরামের পক্ষ থেকে, প্রতিটা এলাকায় প্রতিটা জনগণকে আমরা সচেতন করার চেষ্টা করতেছি যে সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং যে হোক না কেন, যারা হোক না কেন, আপনারা আমাদেরকে জানান, পুলিশকে জানান, অথবা আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে জানান। আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা যদি ঐক্যবদ্ধ হন, সন্ত্রাসী, চাঁদাবাজি যত বেশি হোক না কেন, যত গুরু হোক না কেন, তারা কখনো সাহস করবে না। এর প্র্যাকটিক্যাল কয়েকটা আমার এলাকার মোহাম্মদপুর গত 3 দিন আগের ঘটনা। আমরা রাতের বেলা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে অভিযান চালালাম। অভিযান চালানোর পর আমরা হাতে হাতে দেখলাম ছেলেদের অবস্থান। তারপর দিন আমরা মেসেজের মাধ্যমে পুলিশ পাঠালাম, পুলিশ তাদেরকে দাওয়া করলো। তৃতীয় দিন গিয়ে পুলিশ তাদের 4 জনকে অ্যারেস্ট করলো। আজকে আমি খবর নিলাম যে ওরা কেউ নেই, কেউ আসো নেই, এবং কেউ আসার সাহস করতেছে না। তাহলে এইভাবে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি, এভাবে যদি প্রতিটা সিটিজেন, প্রতিটা সমাজের লোকজন যদি এভাবে সাহস করে যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, আমার মনে হয় এই চাঁদাবাজ, এই সিন্ডিকেশন থেকে শুরু করে সন্ত্রাসী এই বিষয়গুলা কখনো ওরা সাহস করতে পারবে না। সমাজ সম্পূর্ণরূপে চাঁদা মুক্ত, সন্ত্রাসী মুক্ত এলাকা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, হিরো ভাই, আসলে বিষয়টা বলতে যতটা সহজ, আসলে বিষয়টা তো এত সহজ না। যেমন ধরেন, আমাদের কাছে ইনফরমেশন আছে চাঁদাবাজি করতেছে, এই জিনিসটা এক দোকানদার দেখাই দিছে, পুলিশকে ধরাই দিছে, বলে দিছে যে অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে। রাইট। এখন এভাবে ওই ছেলেকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে আওয়ামী লীগের দূষণ বা এই ধরনের কোনো কিছু একটা অজুহাত দিয়ে, মানে অর্থাৎ ওই ছেলেকে ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে। এরকম করে অনেক কিন্তু করছে। তো এখন এই একটা দুইটা ঘটনার কারণে হয়ে গেছে কি, পরবর্তীতে অন্য কেউ আর কথা বলার সাহস পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে পুলিশের অবস্থানটা হচ্ছে কি, পুলিশ যথেষ্ট চেষ্টা করতেছে, এটা সবাই জানি আমরা। পুলিশ বর্তমান সময়ে সহযোগী ভূমিকা পালন করতেছে, সেটাও ঠিক আছে। কিন্তু আবার অপরাধীদেরকে তো তারা চিনেন। এখন চিনে যে রাজনৈতিক কোনো আশ্রয়ে যখন চলে যায়, যখন রাজনৈতিক একটা পরিচয় চলে আসে, তখন কিন্তু পুলিশ অসহায় হয়ে যায়। এখন এক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনারা যারা সিটিজেন ফোরাম করেছেন, তারা আসলে এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকাটা পালন করাটা কতটা সম্ভব আপনাদের পক্ষে? এই যে আমি আপনাকে বললাম, একজন ছেলে প্রতিবাদ করার কারণে তাকে কিন্তু গ্রেফতার হইতে হয়েছে উল্টা। অর্থাৎ চাঁদাবাজরা গ্রেফতার হয় নাই, কিন্তু যে প্রতিবাদ করতে গেছে, যে দেখাই দিয়েছে চাঁদাবাজদেরকে, ওই চাঁদাবাজরা সিন্ডিকেট মিলে একসাথে ওই ছেলেকে আবার গ্রেফতার করা দিচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এটা দেখার পর অন্য জায়গায় আর একজন সাহস করে নাই। তাহলে এটার সমাধানটা কি হইতে পারে? চমৎকার, আপনি আসলে সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ। এটা সত্যি কথা, আমরা এই বিষয়গুলো ফেস করতেছি। এই ক্ষেত্রে প্রথম কথা বলি, আসলে আমাদের দেশে আমরা একটা সরকারকে ফেসিস্ট মুক্ত করলেও কিন্তু প্রশাসনের কিন্তু রন্ধে রন্ধে এখনো ফেসিস্টের দোসররা রয়ে গেছে, এটা আপনাকে মানতে হবে। এবং পুলিশ প্রশাসনও এক্ষেত্রে মুক্ত আমরা বলবো না। পুলিশ প্রশাসন পরিবর্তন হয়েছে এবং তারা যথেষ্ট চেষ্টা করতেছে আগের অবস্থাটাকে পরিবর্তন করার জন্য, সমাজটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু পুলিশ প্রশাসনের মধ্যে ফেসিস্টের দোষণ নাই সেটা বলা যাবে না। প্রথম কথা, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে সমাজের একটা বিভিন্ন ধরনের ভায়োলেশন সৃষ্টি করার জন্য, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের সমাজে একটা বাস্তব চিত্র আমরা লক্ষ্য করতেছি যে আমরা সন্ত্রাসী এবং চাঁদাবাজি, কিশোর গ্যাং, তারা কারো না কারো আশ্রয় প্রশ্রয় এগুলো করতেছে। তাদেরকে হ্যাঁ, যখন আমরা যখন তাদেরকে যখন আমরা যখন আইনের আশ্রয় দিয়ে নিচ্ছি, অ্যারেস্ট করা, তারা যখন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, পরক্ষণে দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেক উপর থেকে তদবির আসতেছে। আমি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। গত 2 সপ্তাহ আগের ঘটনা, একজন সন্ত্রাসী চাঁদাবাজিকে হাতে হাতে ধরে 5 থানার হাতে থানায় নিয়ে গেল। এর 2 ঘন্টার ব্যবধানে হ্যাঁ, দেশের একটা প্রথম শ্রেণীর একটা বড় রাজনৈতিক দলের একজন বড় রাজনৈতিক ব্যক্তির একজন পিএস ফোন করে ওসি সাহেবকে ফোন করে বলতেছে যে ওনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি বলবো, আমি আপনার মাধ্যমে আমার সমাজ 5টা থানা থেকে শুরু করে চট্টগ্রামবাসী এবং সারা বাংলাদেশকে বলতে চাচ্ছিলাম যে সন্ত্রাসী যে হোক না কেন, সে কোনো দলের হতে পারে না। সন্ত্রাসী মানে সে সন্ত্রাসী। সন্ত্রাসী সে 5 টাকা দিলে আপনার, 10 টাকা দিলে আমার, 20 টাকা দিলে আরেকজনের চলে যাবে। সেই সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। আমরা
সন্ত্রাসীকে যদি দলীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকি, আমি সমস্ত ব্যক্তি, সমস্ত বাংলাদেশি জনসাধারণকে অনুরোধ করব, বিশেষ করে রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, সন্ত্রাসীদেরকে আপনারা রাজনৈতিক আইডেন্টিফিকেশন দিবেন না প্লিজ। তারা যখন রাজনৈতিক আইডেন্টিফিকেশন পেয়ে যায়, তারা কি হয়, যখন ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের সাথে একটা ফোন পায় যে অমুককে ছেড়ে দিতে হবে, অমুককে ছেড়ে দিতে হবে, ওই সন্ত্রাসীকে, সেই সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করছে, তাকে হাতে নাতে ধরছে, চাঁদা সহ ধরছে। যখন সে একদম বড় ব্যক্তির কাছে বিপিএস এ ফোন করে, বড় একজন রাজনৈতিক ব্যক্তিতে ফোন করে, তখন ওসি সাহেব আসলে নিরুপায় হয়ে যায়, ডিসি সাহেব নিরুপায় হয়ে যায়। আমরা সিটিজেন ফোরামের প্রতিনিধি হিসেবে আমাদেরকে সরাসরি দেখায় যে হিরু ভাই দেখেন কে ফোন করছে, দেখেন কে ফোন করছে, দেখেন। এখন আপনি বলেন আমরা কি করব? তা আমি অনুরোধ করব আপনার মাধ্যমে সমস্ত রাজনীতিবিদদের, যে আপনারা সন্ত্রাসীদেরকে কোন রাজনৈতিক পরিচিত দিবেন না, আইডেন্টিফিকেশন দিবেন আল্লাহর ওয়াস্তে। সমাজকে, দেশকে যদি সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত করতে চায়, তাহলে এই সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে আমাদের রাজনৈতিক পরিচয়হীন করতে হবে, মুক্ত করতে হবে। তাদেরকে যখন আমরা রাজনৈতিক পরিচয় দিব, তখন সে দেখবেন যে আজকে বিএনপির, কালকে জামাতের, পরশুদিন দেখবে যে গণপরিষদ, তরশুদিন কি এনসিপির হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো, এই যে ঘটনাটা আমরা সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে থানায় দিচ্ছি, পরক্ষণে দেখা যাচ্ছে যে থানায় তাকে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হচ্ছে। তো আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের সামাজিক, যারা আমরা রাজনীতি করি, রাজনীতিকে আমরা সমাজের প্রতিনিধি হিসেবে আমরা যারা পরিচিত, রাজনীতি হিসেবে পরিচিত, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের কারণে সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর গ্যাং নির্মূল হচ্ছে না এবং কখনো হবে না, যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি যে আমরা চাঁদাবাজকে আমাদের রাজনৈতিক আইডেন্টিফিকেশন দিব না, সন্ত্রাসীকে আইডেন্টিফিকেশন দিব না। যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজকে, কোনো কিশোর গ্যাংকে আমরা রাজনৈতিক আইডেন্টিফিকেশন দিব না, সে যে হোক না কেন, তাকে আমি আইনের আশ্রয় দিব। এবং যেদিন সে ধরা খাবে, সেদিন আমি জনসমুখে এসে, সমস্ত মিডিয়ার সামনে এসে বলবো, সে আমার কোনো পরিচিত নয়, আমার দলের কেউ নয়, তাকে আপনারা ধরে, তাকে আপনার জেল দেন, ফাঁসি দেন, আমাদের কোনো আপত্তি নেই। যদি আমরা এইভাবে আসতে পারি, বলতে পারি, সেই তার পরদিন থেকে বলবো যে আপনি সমাজ থেকে সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, কিশোর মুক্ত হবে। এর আগে কোনো সম্ভব নয়। আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি যে কথাটা বললেন, এটা আসলে পপুলিস্ট কথাটাই বললেন, যে জিনিসটা সবাই মানে বলে, বিশেষ করে রাজনীতিবিদরা বলে, কিন্তু সবাই মুখে এক কথা বলে, আবার পরবর্তীতে উল্টাই যায়। এটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে বড় একটা সমস্যা। এখন ধরেন আমরা এই যে চাঁদাবাজ বলেন, আরো 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 যত অপরাধী বলেন না কেন, জি, রাজনীতির মাধ্যমেই কি এর সমস্যা সমাধান করতে হবে? আমরা কি অন্য কোনো উপায় কি আমাদের হাতে নেই? ধরেন হ্যাঁ, এটা রাজনীতির মাধ্যমে এখানে আসছি আমরা। এখন ধরেন আমরা যদি একটা সামাজিক বিপ্লব করতে পারি, যেখানে যেখানে আপনার এই বিষয়গুলা সংঘবদ্ধ, ধরেন সমাজ তো এমনিতেই সবসময় দুর্নীতিমুক্ত হবে না। সমাজ থেকে খারাপ মানুষ চলে যাবে না, থাকবে। এটা চিরসত্য বিষয়। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে ওরাই প্রতিনিধিত্ব না করুক সমাজে। আমাদের কথা হচ্ছে যে ওরা মাথা তুলে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে এই কাজগুলো না করুক। এতটুকু বাধা দেওয়ার জন্য কি আমরা যথেষ্ট না? মানে আমরা কি একটা দুইটা রাজনৈতিক হ্যাঁ, দলের আশ্রয় দিলেই কি এই এত সহজে কি তারা পার পেয়ে যাবে? আওয়ামী লীগের মতো একটা অনেক মানে কি বলবো? খুব কঠিন একটা, একদম আর্মস দাঁড়িয়ে একটা দল, যেখানে পরাজিত হয়ে সমাজ থেকে চলে গেছে। এখন সেখানে ধরেন আমরা যারা এখন আছে, সবাই তো এই এ দে বাংলাদেশপন্থী বলি আমরা যাদেরকে। এ সব দলই তো আছে। সব দল, হ্যাঁ, মানলাম দলগুলা নিজেদের স্বার্থে ওদেরকে ব্যবহার করুক। এর বাহিরে গিয়ে এর বাইরে গিয়ে আমরা একটা সামাজিক বিপ্লব করতে পারি না? যেখানে চাইলেও রাজনৈতিক দলগুলো ওদেরকে হাতে রাখতে পারবে না। এটা জি। ছাড়া তো কোন বিকল্প পথ কি আছে? রাজনীতিবিদদের কাছে যখন আমরা সমাধান চাইতে যাব, তখন তো আমরা আবার একই ট্র্যাপে পড়ে যাচ্ছি। আচ্ছা, সুন্দর চমৎকার একটা বিষয় আপনি উত্থাপন করলেন। আপনি যে কথাটা বললেন, এটা দুইটা বিষয় অ্যানালাইসিস, দুইটা অ্যানালাইসিস। একটা অ্যানালাইসিস হচ্ছে যে আসলে আমরা সকল দেশের 18 কোটি জনগণ ফ্যাসিস্ট সরকারকে, আমাদের ফ্যাসিস্ট সরকারের মতো জগদ্দল ফাতরকে সরানোর জন্য যেভাবে ঐক্যমত্য হয়েছি, একসাথে কাঁধে কাঁধ রেখে মাঠে নেমে গিয়েছি, নিজের বুককে পেতে দিয়েছি গুলির সামনে, সেভাবে যদি একই স্টাইলে, একইভাবে যদি আমাদের সমস্ত সমাজের
সমস্ত জন যদি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সমস্ত অন্যের বিরুদ্ধে আমি বলবো চাঁদাবাজ তাহলে এক কথায় সম্ভব। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি বা আমরা অনেক দুর্বল। এই যে আপনাকে একটা ঘটনা বললাম 3 দিনের আগের ঘটনা। এখানে ভাইয়া যদি একটা বিষয় এরকম হয় যে ধরেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতেছিল সবাই, বিএনপি আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, হেফাজতরা জি আন্দোলন করেছে, সবাই আন্দোলন করেছে। ওদেরকে বিভিন্ন রাজনৈতিক মার পেঁচে আওয়ামী লীগ সরকার আটকায় দিচ্ছিল। এর মধ্যে থেকে আবার একটা ছাত্রদের পক্ষ থেকে যখন নেতৃত্ব পর্যায়ে আসলে ছাত্ররা যখন নেতৃত্ব দিয়ে একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তখন সব রাজনৈতিক দল ওদেরকে সহযোগিতা করে একটা সরকারকে পতন করতে সহজ করে দিল। এখন আমার কথাটা হচ্ছে ঠিক সেই জায়গায় দুর্নীতির জায়গাটাতে। ধরেন দুর্নীতির জায়গায় এখন আপনি যদি আওয়ামী লীগটা বাদ বিএনপিকে যদি দেন তাহলে ওরাও এথিক্যালি এতটা এথিক্স নয় যে একদম সবাইকে নিজের দায়িত্বে সবকিছু দুর্নীতি মুক্ত করে দেশ করে দিবে। আবার জামাতের উপরে অনেকে আস্থা রাখতে পারছে না, বামপন্থী দলগুলোর উপরে অনেকে আস্থা রাখতে পারবে না, স্বাভাবিক হয়তো, কারণ আস্থাটা সেভাবে হয়তো সামনে আসেনি এখন। এখন তাহলে সমাধানটা হচ্ছে কি? ধরেন যেখানে ছাত্ররা সামনে এসে আকস্মিকভাবে নেতৃত্ব দিয়ে পুরো একটা স্বৈরশাসককে পরাজিত করলো, তাহলে ঠিক এরকম একটা সামাজিক আন্দোলন যেটা শুরু হয়েছিল, ঠিক ওটাই কি আমরা ছেড়ে রাখতে পারতাম না এই সমাজের জন্য? ছাত্ররাও কি এই জায়গায় ভূমিকা রাখতে পারতো না, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো না? সবাই যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে তার কিশোর গ্যাং থাকতো না। এখন এটা কেন রাইট। হইলো না? এটা কেন আমরা আচ্ছা এই জায়গায় কেন আমরা হতাশ হইতে হইলো? আচ্ছা সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করলেন আপনি, চমৎকার একটা বিষয়। যে আসলে আমাদের ফ্যাসিস্ট সরকারকে আমরা যেভাবে একটা সামষ্টিক আন্দোলন করে আমরা সেভাবে আসলে আমরা সামাজিক আন্দোলনের আমরা যদি এইভাবে ঐক্যবদ্ধ থাকি, না, এক কথা হচ্ছে যে ওটা যদি আমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনটা যদি আপনি বিএনপি জামাতের নেতৃত্বে যতদিন চলছে ততদিন কিন্তু সম্ভব হয় নাই। এটা কিন্তু মানতে হবে। কেন সম্ভব হয় নাই? কারণটা হচ্ছে যে সরকার ওদেরকে যাকে যেভাবে সম্ভব সেভাবে ট্যাকেল দিয়ে হোক, যেভাবে হোক এটা একটা বাধাগ্রস্ত করে সরকার টিকে গেছে। ঠিক দুর্নীতিটাও সেম, কিশোর গ্যাংটাও সেম। যতই আপনি এক একটা রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসেন না কেন, তাদেরকে এক একটা ট্যাগ দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে ভিন্ন কোনো প্রেক্ষাপট থেকে এরকম একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করা ছাড়া এই রোগটা সহজে সমাজ থেকে যাবে না। হুম, আপনি বিষয়টার সাথে একমত কিনা? ঠিক। সেটা আমি আপনার সাথে একমত, কি পার্সিয়ালি একমত। হ্যাঁ, আমার 60% একমত, 70% একমত, কিন্তু কিছুটা একটু ভিন্নতা আছে। কারণ আসলে একটা জাতীয় সরকার বা একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্র ব্যবস্থা কে আপনার তাড়ানোর জন্য সবার যে একটা ঐক্যবদ্ধ ছিল, কিন্তু আমাদের এই যে চাঁদাবাজ কিশোর গ্যাং এগুলো হচ্ছে যে একটা সামাজিক সামাজিক একটা প্রেক্ষাপট। তো সামাজিক প্রেক্ষাপটের কারণে এটা সমাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা জাতীয়গতভাবে ওইটাকে একমত হলেও কিন্তু এখানে এসে আমরা একটু ঐক্যবদ্ধ হতে পারতেছি না। কেন পারতেছি না? যে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি। যদি প্রথম কথা হচ্ছে যে যদি আমরা একমত হতে পারি, মানে একটা সমাজ, মানে আমি বললাম আপনাকে, মানে মোহাম্মদপুর একটা এরিয়া, বিরাট একটা এরিয়া ধরলাম, হ্যাঁ, বনানী একটা এরিয়া, গোরসান এক নম্বর একটা এরিয়া, এরকম ধরলাম। এই এরিয়ার মধ্যে একটা সোসাইটি, একটা সমাজপতিরা আছে, একটা কমিটি আছে। ওই কমিটিরা সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা একমত যে আমরা এখানে অমুক অমুক আমাদের এই এরিয়ার মধ্যে কোন ধরনের ছেলেদের আনা গোনা চলাফেরা এই ধরনের এভাবে হাঁটতে দিব না, চলতে দিব না। কোন ধরনের চাঁদাবাজি আসলে আমরা ঐক্যবদ্ধ প্রতিহত করব, একসাথে আমরা বিরুদ্ধে, এই ধরনের যে সিদ্ধান্ত নেয়, এটা স্টেপ বাই স্টেপ, একদিনে না হলেও 1 বছরের মধ্যে এটা এভাবে রিমুভ করা সম্ভব। কিন্তু সমস্ত ব্যক্তিদেরকে একমত এক জায়গায় আসতে হবে। যে আচ্ছা, যে আচ্ছা। বিষয়টা একটু দ্বিমত, হুম, যে জায়গায় জি। একটা দ্বিমত আপনার সাথে, সেটা হচ্ছে যে আপনি জাতীয়ভাবে আমরা সুরেশারকে একমত হইতে পেরেছি, কিন্তু সমাজে এসে আমরা মানে একদম এই যে কি বল ইন্ডিভিজুয়াল বা মাইক্রো সেন্সে এসে সমাজে এসে আমার সমাজের মধ্যে দেখে যে আমরা একটা গোষ্ঠী জামাত, একটা বিএনপি, একটা ইসলামী আন্দোলন, এইভাবে আমরা বিভিন্নভাবে সেগ্রিগেশন হয়ে গেছি। হয়ে যাওয়ার কারণে যে কিশোর গ্যাং, যে চাঁদাবাজ, যে সন্ত্রাস করতেছে, দেখা যাচ্ছে ও প্রত্যক্ষ পরোক্ষ কারণে কারণে লিঙ্ক হয়ে যাচ্ছে। আইদার সে এনসিপি হয়, বিএনপি হয়, আদার জামাত, এরকম কারো। তো যখন তাকে আমরা
সিটিজেন ফোরাম সহ যখন সুনীল সমন যখন তারা থানায় তুলে দিতে চাচ্ছি, থানায় আইন শৃঙ্খলা বাহিনী তুলে দিলাম, পরক্ষণে দেখা যাচ্ছে যে বিএনপি থেকে ফোন গেল, বিএনপি উদ্বোধন থেকে ফোন গেল, জামাত থেকে ফোন গেল, এনসিপি থেকে ফোন গেল যে অমুক অমুক অমুক। তাহলে এই যে এই সমস্ত বিষয়ে ফোন যাওয়ার পরে পরক্ষণে দেখা যায় প্রশাসন তাকে আর রাখতে পারতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা যদি ব্রিটিশ সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করছি, সমাজে মাইক্রো চিন্তা মাইক্রো সেন্সে আমরা সমাজে এসে পরিবারে সমাজে এসে যদি আমরা এইভাবে ঐক্যমত হতে পারি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, তাহলে আপনার বিষয় নিয়ে আমি একমত যে ইটস এ অ্যাবসলিউটলি পসিবল টু absolutely remove the any criminal in our society from our society. আচ্ছা হিরো ভাই, তাহলে আমি আপনাকে আরেকটা কথা বলি। গত কয়েকদিন আগে আমরা টিবিসি আপনারা যেখানে মোহাম্মদপুরে অভিযান করেছেন, মিছিল করেছেন জি দেখছি, সেখানে আনিসুর রহমান চৌধুরী ভাই, যিনি এখানকার পরিচিত একজন মুখ, উনি মাইক দিয়ে সবাইকে বলছিলেন এবং আমাদের টিবিসি টিম ওটাকে ভিডিও ধারণ করে আমাদের চ্যানেলে প্রচার করছে। এই প্রচার হওয়ার পর আমরা এলাকায় শুনতে পেয়েছি সবাই এক ধরনের সাহস পেয়েছে, জি যেটা আগে পাই। এবং ওই ভিডিওটা সবাই এত বেশি শেয়ার করতেছে, এখনো আমার আমাদের ওয়ালে এটা আছে, আমাদের টিভিসিতে আছে। ওই ভিডিওটা নাকি একদম আপনার পুলিশ প্রশাসন পর্যন্ত দেখেছে। দেখার কারণে একটা প্রভাব যেটা ক্রিয়েট হয়েছে পুরো এলাকার মধ্যে, সবাই জেনে গেছে। জেনে যাওয়ার পর সবাই এক ধরনের সচেতন হয়েছে। তাহলে কি আমরা কি বলতে পারি আসলে এই জায়গায় মিডিয়ার ভূমিকাটা একটু গুরুত্বপূর্ণ? very important crucial. Media can play a vital role in this sector. মিডিয়ার এখানে ভূমিকা ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন মিডিয়া থাকলো, সেখানে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কেউ ফোন করেও থাকে, যিনি ফোন করবেন তিনি কিন্তু এখানে লজ্জায় পড়ে যাবেন, যদি মিডিয়া রাইট থাকে। রাইট আবার রাইট রাইট ধরেন যেখানে জনগণ একসাথে কথা বলবে, সেখানে কিন্তু রাজনৈতিক দলের কেউ গিয়ে চাইলেই কথা বলতে পারে না। এটা কিন্তু সত্য। কারণ অন্তত এই পরিবেশে এসে এত বেশি প্রভাব খাটিয়ে জনগণের উপর গিয়ে কথা বলবে রাজনীতিবিদরা, মানে অন্যায়ভাবে আরকি। অবশ্য রাজনীতিবিদদের অধিকার আছে কথা বলার সব জায়গায়, কারণ তাদের কষ্ট, তাদের ত্যাগ সবার থেকে বেশি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু অন্যায় কোনো কিছু আবদার করা জনগণের উপর গিয়ে, এটা তো আর রাজনীতিবিদরা পারবে না। তো সেক্ষেত্রে আমরা সবসময় দেখলাম যে মিডিয়ার ফোকাসিং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আসলে মিডিয়া বলতে আসলে যদি আমরা বুঝি হচ্ছে জাতীয় মিডিয়াগুলা, কিন্তু আমাদের মধ্যে যে লোকাল মিডিয়াগুলো আছে, তারা কিন্তু এই জায়গায় আসলে এগিয়ে আসা উচিত। যেটা আমরা টিবিসির পক্ষ থেকে চেষ্টা করছি সব জায়গায় যাওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনার মতামত কি হতে পারে? এটা কি আসলে জি আসলে কি এই ধরনের মিডিয়াগুলা চাইলেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিনা? রাইট চমৎকার কথা বললেন। আসলে আপনার এই যে মিডিয়াকে সাংবাদিকতা বলা হয় মিরর অফ দ্য সোসাইটি, মিরর অফ এ কান্ট্রি, মানে একটা জাতির একটা সমাজের চিত্র বলা হচ্ছে, মিরর মানে আয়না স্বরূপ বলা হচ্ছে, জাতির বিবেক বলা হচ্ছে। এক্ষেত্রে মিডিয়া সন্ত্রাস, এক কথায় চাঁদাবাজ, সন্ত্রাস, সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন দূর করার ক্ষেত্রে, একটা সমাজ থেকে দূরীভূত করার ক্ষেত্রে মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল। আপনি যে কথাটা বললেন, আমি এই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম। যখন একটা সন্ত্রাসী চাঁদাবাজি যখন অ্যারেস্ট হয়ে যায়, যখন মিডিয়া যখন জাতীয়ভাবে এটা ফ্লাশ করে দেয়, তখন কিন্তু আসলে আলটিমেটলি দেখা যায় যে প্রশাসন সহ এই যে ও যারা যারা তদবির করবে তারাও একটু স্বাভাবিকভাবে একটু লজ্জায় পড়ে যায়, তখন আর কিছু করার সুযোগ থাকে না। এই জন্য আমি বলবো এই টিবিসির মতো যদি প্রতিটা থানায় থানায়, প্রতিটা এলাকায় এলাকায় যদি এরকম একটা মিডিয়া একটা চ্যানেল থাকতো, বা এরকম চ্যানেল খুবই জরুরি, প্রতিটা সমাজে একদম চ্যানেল হয়ে ওঠা খুবই জরুরি। যে গত পরশু দিনে যে ঘটনা, আমি ধন্যবাদ জানাচ্ছি, আমারও থাকার সুযোগ হয়েছে ফিজিক্যালি, আমিও ছিলাম, এবং আপনাদের টিবিসি টিমকে অত্যন্ত ধন্যবাদ। অত্যন্ত সাহসিকতার মধ্য দিয়ে রিস্ক নিয়ে, নিজের জানের জীবনের রিস্ক নিয়ে যে আপনারা এটা প্রচার করেছেন, এটা সমাজকে দেখাইছেন। আপনার এই সম্প্রসার টেলিকাস্টের মাধ্যমে জনগণ দেখছে, জনগণ উজ্জীবিত হয়েছে, পুলিশ প্রশাসন দেখেছে। আমাকে ডিসি নর্থ এবং এডিসি নর্থ আমাকে ফোন দিয়েছিল যে আপনারা গিয়েছেন, ধন্যবাদ। এর 2 দিন পরে এখানে অভিযান চালিয়ে 4 জন সন্ত্রাসীকে হাতে নাতে ধরে মামলা দিয়ে দিছে। এরপর থেকে এলাকা ঠান্ডা হয়ে গেছে। এটা সম্পূর্ণ কিন্তু বলো যে টিবিসি টিমের কৃতিত্ব। আমি সমস্ত কৃতিত্ব কিন্তু টিবিসি টিমকে দিচ্ছি। ভবিষ্যতে আশা করব
টিবিসি পাঁচলাইশ থানা থেকে শুরু করে পশ্চিম ষোলশো থেকে শুরু করে সমস্ত চট্টগ্রামবাসীর এরকম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন গুলো সুন্দর করে টেলিকাস্ট করবে, জাতিকে অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত করার সহযোগিতা করবে। এবং এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাকে থামাই। যদিও মিডিয়ার গুরুত্ব বলছেন, মিডিয়া আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বাস্তবে গিয়ে দেখেছি যদি ওই জায়গায় যদি আহ, আনিসুর রহমান চৌধুরী এবং আপনারা যারা ছিলেন তারা যদি না যেতেন, আমরাও কিন্তু সাহস করে যাওয়ার সুযোগ পেতাম। এক্ষেত্রে আমাদের একটা ব্যর্থতা হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আপনাদের মতো কেউ সচেতন নাগরিক এই জায়গায় এগিয়ে আসতে হবে এবং মিডিয়া সেখানে ভূমিকা রাখতে পারে। ধরেন আপনারা কেউ যান নাই, শুধুমাত্র আমরাই গেলাম, আসলে এখানে কিছুই করতে পারতাম না। তাহলে রাইট। এটাও একটা গুরুত্বপূর্ণ issue। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাকে আমি সেক্ষেত্রে আমি সাহস করে আমি কেউ একটা কেউ মেসেজ, পথে থাকতে হবে। জি জি, আমি আপনার মাধ্যমে একটা মেসেজ পুরো চট্টগ্রামবাসী সহ সমস্ত দেশের সমস্ত জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছি যে আসলে আমরা যারা রাজনীতি করি, সুশীল সমাজ হিসেবে পরিচিত, আমাদেরকে, আমি প্রথমে বললাম যে আমাদেরকে আমাদের দলকে মনে রাখতে হবে যে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে রাষ্ট্র। ঠিক আছে, আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলকে এবং দেশকে আমাদের রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে আমরা যারা রাজনীতি বা সুশীল সমাজ, আমাদেরকে সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং, এই সমস্ত সমস্ত অন্যের বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে যেতে হবে। ঠিক আছে, যদি আমরা হতে পারি, আমরা যদি এক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, তাহলে সমাজ থেকে এই যে ফেসিস যেমন আমরা দূরীভূত করেছি, সমাজ থেকে আমরা এরকম সমস্ত অন্যায় জুলুম নির্যাতন দূরীভূত করা একদম সহজ, একদম আচ্ছা, সহজ। এই একটা আরেকটা বিষয়, আমরা এই এই এলাকার বিভিন্ন অলিতে গলিতে যাওয়ার কারণে বেশ কিছু জিনিস দেখেছি। সেটা হচ্ছে অনেকগুলা ক্লাব আছে এখানে। যেমন এখানে প্রভাকর ক্লাব, এখানে আরো আরো যে উত্তরণ ক্লাব আছে। এই ধরনের ক্লাবগুলো যেগুলো আছে, তো এগুলাও কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না এই জায়গায়? ডেফিনেটলি, ডেফিনেটলি, তারা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, একদম প্র্যাকটিক্যাল, আমার জীবনের গত 1 মাস আগের ঘটনা। আমাদের আপনার 7 নম্বর পশ্চিম 16 ওয়ার্ডের উত্তরণ যুবগোষ্ঠী নামে একটা গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত নিবন্ধিত একটা ক্লাব রয়ে গেছে। সেটা নির্বাচন আমরা সম্পন্ন করেছি, অত্যন্ত সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এবং যেটা টিবিসি টিম সুন্দর করে টেলিকাস্ট করছে অত্যন্ত চমৎকার ভাবে। এটা নির্বাচনের পরে নতুন যে কমিটি এসেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর নতুন নির্বাচিত কমিটি আসার পরে সিদ্ধান্ত নিয়েছে যে আমার এলাকার 2 কিলোমিটারের ভিতরে পুরো এই হামজাবাগ এরিয়াতে কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ইপটিজিং স্থান হবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে, কমিটি পুরো ক্লাবটা সিদ্ধান্ত নেওয়ার 1 মাসের মধ্যে ওরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবস্থা গ্রহণ করার পর কমিটি এই ক্লাবের মধ্য দিয়ে ক্লাবের যত সদস্য সবাই কিন্তু সমাজের অধিবাসী। ক্লাবের যখন সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখানে আমাদের সমাজটাকে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত করব, তখন সবাই একমত হয়েছে। সবাইকে দায়িত্ব দিয়েছে যে আপনারা যে যে সময়ে এখানে এই কাজগুলো হয়, কোন কোন এলাকায় হয়, সেই এলাকায় সেই সময়ে আমরা এখানে অবস্থান নিব। আমরা অবস্থান নিয়ে ওদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। যখন 1 মাস এই ধরনের অপারেশন চালাইছে, আজকে ওরা বুক ফুলে বলতে পারতেছে যে আমার এলাকায় সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, কিছু ব্যাংক মুক্ত। তাহলে এইভাবে প্রতিটা এলাকায় 7 নম্বর ওয়ার্ডে আরো 2-1টা নিবন্ধিত ক্লাব রয়েছে, অনির্বাণ ক্লাব রয়ে গেছে, পাওয়ার ক্লাব রয়ে গেছে। ওনারা যদি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি আমার সমাজকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাসী মুক্ত করব, তাহলে ইট ইজ ইজি, মাস মোর ইজি দেন আদার্স। অন্যান্য অ্যাক্টিভিটির চেয়ে এটা আরো অনেক সহজ ক্লাবের মধ্য দিয়ে, যেহেতু ক্লাবের সদস্য কিন্তু সবাই সমাজের অধিবাসী। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমরাও কিন্তু ধারাবাহিকভাবে সবাইকে টিভিসির মাধ্যমেও সংযুক্ত করার চেষ্টা করব। বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব যে এই এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে তাদের কাজ সম্পর্কে জানার জন্য। তো এখন এক্ষেত্রে আরেকটা বিষয় হিরো ভাই যদি না বললে নয়। ধরেন গত কয়েকদিন আগে যখন আপনারা যখন মোহাম্মদপুরে অ্যা সবাই সমাবেশ করলেন, মিছিল করলেন সবাইকে সতর্ক করার জন্য। কিছু পেছন দিক থেকে কিছু মানুষ বলতেছিল যে কি মানে আমার কাছে মনে হইছে তারা আবার আপনাদেরকে ভয় পাচ্ছে। এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, মানে অর্থাৎ কিছু মানুষের ভাষ্য হচ্ছে কি তারা সাহস পাচ্ছে না যে একটা গ্রুপ যাওয়ার পর
মানে এখানে আপনার সাথে যারা ছিল বা আপনারা যারা ছিলেন তারাই আবার মানে ওই ধরনের হয়ে যাচ্ছেন কিনা? এই আশ্বাসটাকু এই যে অনিশ্চয়তাটুকু, এই অবিশ্বাসটুকু কিন্তু সমাজে আছে। অর্থাৎ আপনি এক জায়গায় গ্যাদারিং করলেন। গ্যাদারিংটা শেষ করার পর কিছু মানুষ হয়তো যারা আপনাকে কাছ থেকে চিনে তারা হয়তো বলবে কি, "হ্যাঁ, খুব ভালো হইছে, খুব ভালো করছে, সবাই চলে গেছে।" কিন্তু যারা আপনাকে চিনে না বা জানে না, তার ভিতরে কিন্তু একটা গোপন একটা হতাশা কাজ করে যে, ওরা চলে গেলে আবার তো এরাই আমাকে আবার হয়তো এই ধরনের করতে পারে কিনা। এখন এটার সমাধান কি হইতে পারে আপনার? আচ্ছা, এটা তো একটা সুন্দর একটা প্রশ্ন। এটা একটা আসলে এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমি বলবো পার্সিয়ালি, যদি পুরো হলে মানে এটা আমরা একটা রাজনৈতিক ব্যানারে গিয়েছি, প্রচার করেছি। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার মধ্য দিয়ে, না, আপনার মাধ্যমে এখানে বলবো যে এখানে আসলে আমি দেখেন। বলি না আমার হিরু ভাই ওই যে রাজনৈতিক ব্যানারে গিয়েছেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে নাই ওখানে। কারণ রাজনৈতিক ব্যাপারটা খুব বেশি খারাপ ভাবে নেয় নাই কেউ। কিন্তু যে জিনিসটা খারাপ ভাবে নিছে খারাপ ভাবে নেয় নাই কেউ। মানে বিষয়টা হচ্ছে যে মাইন্ডসেট। অনেকের মাইন্ডসেট হচ্ছে কি আপনি কোন দলের হয়ে গেছেন সেটা আসলে ম্যাটার না। অনেক মানুষের ম্যাটার হচ্ছে এটা যে এক দলটা গেল আরেক দলটা এসে কোনো এরকম করছে কিনা আমার উপর। ওই ভয়টা মানে এখানে পলিটিক্যাল পার্টি কোনটা গেল না গেল এটা ওদের কাছে বিবেচ্য বিষয় ছিল না। আচ্ছা, না, এক্ষেত্রে আসলে আপনার প্রশ্নটা একটু আমি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, যে এটা আমি বলি যে ওনারা জনগণের কাছে যখন আমি একটা ব্যানার নিয়ে গেলাম, তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসতেছে যে যে এই যে চাঁদাবাজ কিশোর গ্যাং এই ছেলেগুলো গিয়েছে, আমরা যারা গিয়েছি তো আমরা মানুষকে আশ্বস্ত করেছি, বলেছি, এবং ইনস্ট্যান্ট আমরা দেখিয়ে দিলাম যে আমরা পুলিশ প্রতিনিধি হয়ে গিয়েছি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি। তাহলে এক্ষেত্রে তো ডাউট করার কোনো বিষয় আমি দেখতেছি না। আর আমরা দেখাশোনার মধ্যে মনে হয় খুব বেশি এরকম খারাপ বিষয় না যে আমাদেরকে দেখে সন্ত্রাসী বা হ্যাঁ, এটা ডোন্ট টেক এস আদারওয়াইজ। এটা হয়তো সমাজের একটা গোষ্ঠী এভাবে নিয়ে নিতে পারে যে ইনারা তো জামাতের ব্যানার আসলো, যে এই ছেলেগুলো চলে গেলে আবার জামাতের কোনো ক্যাডার বাহিনী বা এরকম কোনো আসবে, এরকম কোনো প্রশ্ন কিনা আপনার, হ্যাঁ, এরকম প্রশ্ন করতে পারে হয়তো সমাজে না। ঠিক আছে, তো এক্ষেত্রে যারা যারা চিনে না মানে এখানে জামাত বা বিএনপি ইস্যু না, ধরেন যারা চিনে না আরকি। ধরেন ও জি, উম জি, যারা জানে না বিষয়গুলা। না জানা জি, মানুষই আসলে বেশি সমাজে। কারণ জি, এই ধরনের বিষয়গুলো সচেতন না যেমন গতকালকেও ওখানে যখন দাঁড়ালো ভিতর থেকে ৩-৪ জন খুব সম্মানিত ব্যক্তি ওনারা কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। এবং ওনারা জি, দেখা যাচ্ছে কি এখানে কয়েকজনের নাম্বার রাখছে যেন ফোন করতে পারে। কিন্তু আবার যারা বুঝে না, কিন্তু সমাজে না বুঝার সংখ্যা অর্থাৎ ভয় পাওয়ার মানুষের সংখ্যাটা বেশি। এখন আমার কথা হচ্ছে যদি এটার কোনো সমাধান নাই, এটা সচেতনতা ছাড়া মানুষকে বোঝানো ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মানে যারাই কাজটা করতেছে তারা যে এথিক্স এর সাথে করতেছে এটা আসলে প্রমাণিত হইতে হবে আরকি। হয়তো আজকে হয় নাই, হয়তো এভাবে চলতে একটা পর্যায়ে হবে। যাই হোক আমরা আমরা এই বিষয়টা আর কথা না বলি। না, এখন আমি আমরা আমি তাহলে একটা মিনিট আপনাকে এটা একটু প্লিজ, যদি আমাকে সময় আপনার যদি তারা আমাকে একটা মিনিট সময় দিলে আমি প্লিজ, সেটা হচ্ছে যে আসলে আপনার কথাটা কিন্তু খুব যুক্ত, যে আমাদের সমাজের মানুষরা এরকম সংখ্যা করতে পারে। এটা এই জন্য করতে পারে যে দেখেন, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরবর্তী সময়ে পরবর্তী বাংলাদেশে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি রাজনৈতিক প্রেক্ষাপট যদি আলোচনা করি, অ্যানালাইসিস করি, দেখেন ফ্যাসিস্ট সরকার একটা ফ্যাসিস্ট চলে গেছে, ঠিক আছে, কিন্তু এর পরবর্তী সময়ে আমরা দেশের মধ্যে খুন রাহাজানি, থানায় গিয়ে সশস্ত্র হামলা করা, থানার ওসিকে মারা, তারপরে টেম্পো স্টেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত এরিয়াতে, এবং সর্বশেষ যে আপনার মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, এটা তো ফেসিস্ট সরকারের মধ্যে এরকম কোনো ঘটনা করছে কিনা মনে হয় না। তো আমরা একটা ফেসিস্ট আমরা দূরীভূত করেছি নিজের জীবনকে বাজি রেখে, কিন্তু পরবর্তী আমরা যে বিষয়টা উপহার পেয়েছি, যেটা আমরা আশা করছিলাম, শহীদেরা নিজের জান দিয়ে দিয়ে জীবন দিয়ে দিয়ে যে সমাজটা আশা করছিল, যে বৈষম্যহীন সন্ত্রাসহীন চাঁদাবাজহীন, কিন্তু আমরা সেটা এখনো পাই নাই। আমাদের দেশের একটা বড় রাজনৈতিক দল, একটা বড় স্টেক হোল্ডার, তাদের তাদের আধিপত্যে, তাদের ছত্র ছায়ায় দেশের মধ্যে কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু অবাধ চলতেছে। এই জন্য জনগণ কিন্তু, আপনার প্রশ্নটা আমি একমত যে জনগণ ভয় ভীতি পাচ্ছে যে ইনারা কোনো আবার ওই ধরনের কোনো সংগঠনের ছত্র ছায়ায় কিছু করবে কিনা। তো আমি এই ভাই, জন্য ভাই, আমি আমি এই আমি জন্য আমি সমস্ত আমার রাজনীতিবিদদেরকে মেইন কথা হয় অনুরোধ করব, সমস্ত রাজনীতিবিদদের প্রতি আমার বিনীত অনুরোধ, বিশেষ যে আপনারা কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজিকে, কোনো কিশোর গ্যাংকে আপনারা আইডেন্টিফিকেশন দিবেন না, ছত্রছাত্রায় দিবেন না। আপনারা তাদেরকে কোনো
কোনো ধরনের তাদের প্রতি আপনারা আবেদন করবেন না। যদি আবেদন করেন, যে দল সন্ত্রাসীর জন্য, চাঁদাবাজের জন্য, গ্যাংয়ের জন্য আবেদন করবে, আমি মনে করব সেই দলও অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব গিনা নাহিটারে তমসীম। হ্যাঁ, এই একটা কথা আছে। তো যারা ভাই, চাঁদাবাজের জন্য আমি আমরা একটু থামাই। সেটা হচ্ছে আপনি যে বললেন যে একটা রাজনৈতিক দলের অতিমাত্রায় প্রভাবের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু এখন জি দেখেন জি আমরা একভাবে, হ্যাঁ, সরাসরি যদি বলি বিএনপি কে অনেকে দোষারোপ করছে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা প্লাস আর অনেকের কাছ থেকে শোনা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি, যে এলাকাগুলোতে আপনার বিএনপির পাশাপাশি জামাতের আধিপত্য আছে বা সমান একটা আধিপত্য আছে, সেই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো খুব কম। আবার যে এলাকায় চরমোনাই পীরের আধিপত্য আছে বা একটা সমান একটা ব্যবস্থা আছে, যেখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপির লোকজন আছে, হেফাজতের লোকজন আছে, একটা সমন্বিত অবস্থান যেখানে আছে, যেখানে সবাই অ্যাক্টিভ আছে, সেই জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো কম, তুলনামূলক কম। যেমন আপনি যদি রাইট ৭ নম্বর ফসল এলাকায় যদি মনে করেন, আমরা দেখেছি এখানে বিএনপির লোকজন যথেষ্ট সক্রিয় এবং বিএনপির লোকজনও যথেষ্ট ভদ্রতার সাথে রাজনীতি করতেছে। সেই সাথে আবার আনিসুর রহমান চৌধুরী, যিনি জামাতের প্রতিনিধি, উনিও আবার যথেষ্ট আহ, তৎপর এই এলাকাগুলোতে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা বিএনপিকে এক সাইডে দোষ দিয়ে দিচ্ছি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যদি বিকল্প কেউ থেকে থাকে, সেখানে কিন্তু দুর্নীতিটা কম হচ্ছে। অর্থাৎ চাইলেই করতে পারবে না, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, অন্য কেউ হোক। অর্থাৎ বিকল্প থাকাটা গুরুত্বপূর্ণ। এটাই কি আসলে সত্য কিনা? তাহলে দেখেন, আপনি যেখানে যে জায়গাগুলোতে জামাত সক্রিয়, যে জায়গাগুলোতে হেফাজত সক্রিয়, সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি বা অমুক দল খুব বেশি দুর্নীতির সুযোগটা নিতে পারছে না। তাহলে আমরা কি প্রত্যেক এলাকায় এই ধরনের যারা দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো আছে, সামাজিক দলগুলো আছে, সবাই অ্যাক্টিভ হওয়াটাই কি গুরুত্বপূর্ণ না, আমরা একটা দলকে দোষ দেওয়ার চাইতে? অবশ্যই। ধন্যবাদ, সুন্দর কথা। আর দেখেন, সংসদকে প্রাণবন্ত করার জন্য সংসদীয় দলের পাশাপাশি কিন্তু বিরোধী দলের ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। শক্ত সক্রিয় যদি বিরোধী দল থাকে, সংসদ প্রাণবন্ত হয়, সুন্দর হয়, দেশের ভবিষ্যৎ সুন্দর হয়, ঠিক কিনা? তো একইভাবে কোন এলাকায় যদি এরকম কোন রুলিং দলের সাথে সাথে যদি কোন একটা বিরুদ্ধে বাইরা যদি সত্য থাকে, সেটা স্বাভাবিকভাবে অন্যায় কম হয়। কিন্তু আপনার কথার মাধ্যমে কি এটা প্রমাণিত নয় কি যে বিএনপি বিরুদ্ধে বা ওর এগেনস্টের পার্টি থাকার কারণে দুর্নীতি কম হয়? মানে হচ্ছে যে সমস্ত এলাকায় বিএনপি রুলিং করে, তাহলে ওই সমস্ত এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বেশি হয়। এটা কি বুঝাচ্ছে না? তাহলে যদি তাই হয়ে থাকে, আমি অনুরোধ করব, আমি নাম ধরে নেই, আমরা বলবো যে বিএনপি সহ বা যারা আছে, যারা বড় ধরনের স্টেক হোল্ডার দেশের, তাদেরকে, আমাদের মাতৃপ্রতিম সংগঠন, তারা দেশের একটা বড় স্টেক হোল্ডার, তারা নিজেরাই দাবি করে অনেক বড় পার্টি, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, তারা যদি তারা যদি একবার সিদ্ধান্ত নেয়, তারা যদি একবার সিদ্ধান্ত নেয় যে সন্ত্রাসী চাঁদাবাজি যখনই অ্যারেস্ট হবে হাতে নাতে, তখনই তাদের দলের পক্ষ থেকে স্টেটমেন্ট আসবে যে এ সন্ত্রাসী, এ কিশোর গ্যাং, এ চাঁদাবাজ, উনি আমাদের দলের কেউ না, তাকে আপনারা আইন শৃঙ্খলা হাতে ধরে দেন। এবং আইন শৃঙ্খলার প্রতি আমাদের অনুরোধ যে উনি আমাদের দলের কেউ না, তাকে আপনি সর্বোচ্চ পানিশমেন্ট দেন। যদি এই ধরনের যদি মিডিয়ার মাধ্যমে ওপেনলি স্টেটমেন্ট আসে যে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবে এবং দরিয়ে দিবে, তাহলে দেখবেন যে, আমি চ্যালেঞ্জ করে বললাম, একজন সচেতন নাগরিক হিসেবে বুকে হাত দিয়ে বলতেছি, 1 মাস না, 1 মাস থেকে একদিনও বেশি লাগবে না, 1 মাসের মধ্যে দেশের সমস্ত আনাচে কানাচে থেকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো, আপনার কথাটা যেমন একমত যে বিরুদ্ধ যারা আছে বা সমস্ত দলের যদি অ্যাক্টিভিটিস ভালো থাকে, বা যে সমস্ত এলাকায় বিএনপি বা ওদের সংগঠক বা বাকি যারা আছে ওনারা এখনো দুর্বল, তারা যদি একটু সচেতন হয়, তারা যদি একটু যদি জনমুখী হয়, গণমুখী হয়, তাহলে এক্ষেত্রে আসলে বাস্তবতা যে অবশ্যই অন্যায়, চাঁদাবাজি কমবে। কিন্তু পাশাপাশি আমি আমার ওই দলটাকে অনুরোধ করবো, পার্থিবীন সংগঠনটাকে, তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের যে গত 1 বছরের মধ্যে প্রায় 200-র উপরে নিহতের ঘটনা ঘটেছে, এবং অত্যন্ত দুঃখজনক যে গত 1 সপ্তাহ আগে আপনি জানেন যে তাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি অত্যন্ত প্রভাবশালী একজন, এই যে রাজনৈতিক ব্যক্তিকে যেভাবে হেনস্থা, যেভাবে গুলি করছে, 1 ইঞ্চি তার এদিকে গুলি চলে গেছে, যদি 1 সুতো যদি তার পাশে আসতো, তাহলে সে স্পট ডেড হতো।
তাহলে একদম একজন ঊর্ধ্বতন নেতা যদি তার দলের কর্মীর হাতে যদি নিরাপদ না হয়, তাহলে আমার প্রশ্ন একজন নাগরিক হিসেবে, তাহলে পুরো দেশ কিভাবে তাদের প্রতি নিরাপদ হবে? আমি আচ্ছা, আচ্ছা, এই দলের হিরো ভাই, সমস্ত ব্যক্তিদেরকে এই প্রশ্নটা এটা করবো, হলো আপনি একটা বিবেককে প্রশ্ন করবেন যে আপনার দলের কর্মীর কাছে আপনার দলের এত বড় একটা নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি সামনে মন্ত্রী হবে এমপি হলে, এ ধরনের নেতা যিনি নিরাপদ নয়, তাহলে দেশের সাধারণ জনগণ কিভাবে নিরাপদ হবে? এই প্রশ্নটা আমি আচ্ছা, জাতির কাছে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, এটা এটা একটা রাজনৈতিক বক্তব্য, এটা রাজনৈতিকভাবে সমাধান হবে। কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে রাজনৈতিকভাবে যদি সবকিছু সমাধান করতে চাই তাহলে জিনিসটা এত সহজে সমাধান হবে না। আমাদের কথা হচ্ছে যে সাহস করে কেউ না কেউ সবসময় মাঠে উপস্থিত থাকতে হবে। ধরেন আমরা এক জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এখানে যদি জামাত বা এনসিপি বা হেফাজত এরা যারা আছে সবাই যদি কিছুটা হলেও কথা বলে সামনে আসে, তাহলে বিএনপিও দেখা যাচ্ছে ওখানে ভালো হয়ে যায়। তো এখন আমাদের কি নৈতিক দায়িত্ব নয় যে সবাইকে ভালো করা? সেক্ষেত্রে একটা দলকে আমরা কেন শুধু শুধু ফেসিস্ট হতে দিব বা সমালোচনা করতে করতে কেনই বা তাদেরকে একদিকে ঠেলে দিব? তার চাইতে বরং আমরা যদি সচেতন হই তাহলে তো আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারতেছি। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আমরা শেষের দিকে চলে যাচ্ছি, অলরেডি আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একটা বিষয় হচ্ছে কি, 5ই আগস্টের পর আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা যদি স্পেসিফিক করে না বলি, যেখানে আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাতও নাই, কেউ নেই, সেখানে তারপরও দুর্নীতি হয়েছে। কারণ ওই যে প্রশাসনের যারা আছে তারাই কিন্তু আবার দুর্নীতি করেছে। তার মানে আপনি একচেটিয়া ভাবে আপনি যদি শুধুমাত্র রাজনীতিবিদদেরকে দোষ দিলেও হচ্ছে না। যে সময়টাতে কোনো বিএনপির প্রভাব ক্রিয়েট হয় নাই, আওয়ামী লীগ পালায় গেছে, জামাতেরও তেমন অ্যাক্টিভিটি ছিল না। ঠিক সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কি তারপরেও দুর্নীতি হয়েছে, তারপরেও সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে। এই যে কিছু দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক লোকজনের কারণে। আবার ওই লোকজন কিন্তু আবার ফ্যাসিস্টের বিরোধীও ছিল। তাহলে আপনি এই জায়গায় কি এই নীতি নৈতিকতা দেখে কি আপনি চাইলেই কি রাজনীতির মাধ্যমে এই জিনিসটা সমাধান করতে পারবেন? নিশ্চয়ই এই জায়গায় একটা এথিক্স এর বড় একটা ব্যাপার রয়ে গেছে। জি, হ্যাঁ, দেখেন আসলে একটা সুন্দর প্রশ্ন। এটা একটা জাতীয়, একটা ন্যাশনাল ইস্যু। আসলে আপনার গণ উদ্বোধনের পরবর্তী সময় প্রশাসনের যারা আছে তারা কিন্তু ওই 16-17 বছরে কিন্তু নিয়োগকৃত প্রশাসনিক লোকগুলো রয়ে গেছে। আপনি চাইলে ওভার দ্য নাইট কিন্তু এই প্রশাসনকে চেঞ্জ করতে পারবেন না। এটা একটা সময়ের বিষয়। ইট টেক্স টু টাইম। তো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো যেহেতু 16 বছর 17 বছরের ফেসিস্ট সরকারে নিয়োগকৃত তাদের তাদের সুবিধাভোগী লোকগুলো রয়ে গেছে প্রশাসনে, তাই তাদের স্বাভাবিকভাবে একটু বিষয় আছে, চিন্তা করতে হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে যে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রশাসনের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, আমি বলবো ঊর্ধ্বতন থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত, ডিসি এসপি থেকে শুরু করে তারা একজন এসএ পর্যন্ত, প্রশাসনের নৈতিকতা বিষয়টা আসলে অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল বিষয়। প্রশাসন যদি এক্ষেত্রে সচেতন না হয়, আপনি যে কথাটা বললেন যে প্রশাসন যদি সচেতন না হয়, প্রশাসন যদি দুর্নীতিমুক্ত না হয়, প্রশাসন যদি আন্তরিক না হয়, তাহলে আমরা জনগণ যত চাই না কেন কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ দেখেন আমরা সমাজে যারা জনগণ আমরা দুর্নীতিমুক্ত হলাম, কিন্তু প্রশাসনে গিয়ে প্রশাসনের ওসির কাছে, ডিসির কাছে, এসপির কাছে ঘুষ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি অন্যভাবে অন্যের আশ্রয় হয়ে যায়, তাহলে আমরা তো এখানে কোনো কিছু করার সুযোগ নেই। এই জন্য প্রশাসনের যারা হত্যা রয়েছে তাদেরও একটু মনোভাব চিন্তা চেতনা করা দরকার, তাদের চিন্তা চেতনা পরিবর্তন আনা দরকার। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার পিএইচডি কাজের জন্য পড়াশোনার জন্য আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। 2020 21 22 সালে আমি মালয়েশিয়া একটা স্টেট ছিল সাইবার জায়াতে 2018-তে একটা থানা আনছিল। মানে সাইবার জায়া হচ্ছে যে একটা থানা বা একটা উপজেলা, আর এটা ডিস্ট্রিক্ট হচ্ছে যে সেলাঙ্গর ডিস্ট্রিক্টের আন্ডারে সাইবার জায়া। 5 বছরের ব্যবধানে ওই থানাটা কিন্তু, আমি যখন গিয়েছিলাম 2022 সালে, দেখি যে এখানে আমি 2 ঘন্টা বসেছিলাম। আমার একটা পাসপোর্ট হারাই গেছিল, এটা জিডি করার জন্য। 2 ঘন্টার মধ্যে আমি একজন এলিগেশনও দেখি না, একজন অভিযুক্তকারী দেখি না একটা বিষয় নিয়ে এলিগেশন আসার জন্য। তো আমি পরে দেখলাম যে এখানে খুবই এটা মানে একটু অকেজো টাইপের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এক কর্মকর্তাকে যে কেন এই পরিস্থিতি, হোয়াই দা সিচুয়েশন অফ দিস থানা। তারা আমাকে বললো যে ইটস গোয়িং টু বি ক্লোজ। হ্যাঁ, অর্থাৎ থানাটা অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। কেন? বলে যে এখানে কোনো অভিযোগ আসতেছে না, কোনো ধরনের তাহলে দেখেন এই মালয়েশিয়ার মতো একটা কান্ট্রিতে যদি একটা থানা বন্ধ করে দিচ্ছে অভিযোগ না আসার কারণে,
ইটস এ এক্সেলেন্ট একটা এক্সাম্পল। আর আমাদের থানাগুলোতে আমরা দেখলে আমরা তাহলে কি কারণে আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অপশাসন ঢুকে গেছে। এই জন্য প্রশাসনিক ব্যক্তিরা যদি একটু আমার তো হিরু ভাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে এতদিন তো আমরা হয়তো সবাই সবার কাছে এই ভালো কথাগুলো বলার সুযোগ পাইনি, হয়তো ফ্যাসিস্টের কারণে বা আওয়ামী লীগ সরকারের অতিমাত্রায় প্রভাবের কারণে। এখন যদি একটা পরিবেশ হয়েছে, আমরা প্রশাসনের পাশাপাশি জনগণকেও হয়তো এই জিনিসগুলো শিক্ষিত করে তুলতে হবে, যেন এই বিষয়গুলোতে সচেতন হয়। এবং আরো যারা প্রশাসনিকভাবে, জনগণ যখন সচেতন হবে, একটা কথা প্রচলিত আছে, মানুষ যেমন তার শাসকবর্গ হয় তেমন। তো সেই হিসেবে যদি আমরা আমরা যদি দেখি, যদি আমরা যদি জনগণ যদি ভালো হয়ে যায় নিজ থেকে, বা নীতি নৈতিকতা মেনটেন করে চলে, তাহলে হয়তো আশা করা যায় এক পর্যায়ে গিয়ে আমাদের প্রশাসনও দুর্নীতিমুক্ত হবে এবং আমরা একটা সুন্দর রাষ্ট্র পাবো। আলটিমেটলি এটা তো একটা আল্লাহর রহমত। এটা আসলে দুর্নীতিমুক্ত একটা দেশ পাওয়াটাই তো একটা রহমতের অংশ। তো সেই হিসেবে আমাদের সবারই হয়তো এই জায়গায় ভূমিকা রাখা উচিত। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। আমার হিরু ভাই, আপনাকে আমরা আজকে লাইভে পেয়ে অনেক ভালো লাগলো। পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে যদি সম্ভব হয়, আমরা চেষ্টা করব পুলিশ প্রশাসনের কাউকে যদি রাখতে পারি কখনো, আরো কোনো বেশ কিছু ইস্যু নিয়ে আমরা একসাথে বসবো। সেক্ষেত্রে আপনার সহযোগিতা লাগবে। তো জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আমি টিবিসি টিমকে ধন্যবাদ, টিবিসি মিডিয়া টিমকে ধন্যবাদ, এবং টিবিসির মাধ্যমে যারা শুনছেন বা যারা দেখছেন আমার সমস্ত চট্টগ্রামবাসী সহ সমস্ত দেশবাসীকে ধন্যবাদ। এবং দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ, আপনারা একটু সচেতন হন। আপনি যদি আমি সচেতন হলে, আপনি সচেতন হলে শুধু আমার পরিবার সচেতন হবে, সমাজ সচেতন হবে, রাষ্ট্র সচেতন হবে। আসুন আমরা এভাবে এগিয়ে যাই, ইনশাল্লাহ আমার দেশও একদিন সোনার দেশ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভিতে সকল দর্শককে ধন্যবাদ। ঠিক আছে, আমাদের হিরু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব সবাইকে আমাদের সাথে একসাথে করার জন্য। আজকে আমরা শুরু করলাম মাত্র। প্রথম প্রথম দিনেই আমরা আমাদের হিরু ভাইকে পেয়েছি। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে কোনো এক সময় আবার দেখা হবে। ধন্যবাদ ইনশাআল্লাহ। দর্শক ধন্যবাদ। হিরু ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।